তাহলে এগুলি কি সব দুধ? হ্যাঁ, সব দিতে হবে। গাভীর দুধ। গাভীর দুধ? হ্যাঁ, দেড়শাল। সব দেড়শাল। ও মানে দেশি গরুর হ্যাঁ, সব দেশি দুধ। গরু। লিটার কত করে বিক্রি করেন? এগুলো কোথায় বিক্রি করেন? আঙ্গুর বর্তমান 40-42 এভাবে খেতেছি। বাড়ির গোয়াল ঘর আর এপাশেই থাকার জায়গা, একটা চৌকি পাতা আর পাশে গবাদি পশু রাখার জায়গা, গরু এবং মানুষের সহ অবস্থান। অন্য অন্য চরগুলোর মতো এই চরও লক্ষণীয়। দারুণ একটি জিনিস দেখাই, সামনে অনেকগুলো বোতল, সারিবদ্ধভাবে বোতল রাখা। আমরা কৃষানির সাথে কথা বলে যেটি শুনতে পেলাম, এই বোতলগুলো হচ্ছে চিংড়ি ধরার ফাঁদ, মাছ মারার দেশীয় প্রযুক্তির এক যন্ত্র। ঝাউ গাছের ডালে বাঁধা গবাদি পশু, সত্যিকার অর্থে এমন চিত্র আসলে দেখাই যায় না। যে ঝাউ গাছের জন্ম সুন্দরবনে, আর সেটি যমুনার চরে। আপনার দেখে একটা জিনিস ভালো লাগলো কি, দেখেন এই বয়সে যে আপনি কাজ করতেছেন না, এখনো মুখের মধ্যে যে একটা হাসি, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। যে মনের মধ্যে একটা সুখ, সুখ যে একটা জিনিস, মনের শান্তি, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে আছে। আসলে দেখেন কাকার বয়স মনে হয় 70-80 মতো হবো মনে হয় না? তাই আপনার বয়স এখন কত হবে? 80 কিংবা 85 বছর বয়সেও তিনি কতটা সংগ্রামের মধ্য দিয়ে তার জীবনকে কাটিয়ে নিচ্ছে। দেখেন এখানে কাশিয়া ঘাসগুলো নিচে নিয়ে, এই কাশিয়া ঘাসগুলো বোঝাই করে বস্তায় ভরে বাড়ির দিকে নিয়ে যাবে তার নিজের গবাদি পশুর জন্য। আসলে এক কথায় চঞ্চল মানুষগুলো সংগ্রামের মধ্য দিয়ে, প্রতিদিন যুদ্ধের মধ্য দিয়ে এক প্রকার তাদের জীবনকে চালিয়ে নেয়। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? কতটা সাদামাটা জীবনযাপন দেখেন। সব হচ্ছে সন কিংবা কাইসের বেড়া দিয়ে তৈরি করা ঘরগুলো। এগুলো হচ্ছে তাদের বসত ভিটার, থাকার জায়গা। এখানে রাখা রয়েছে একটি ভাইর, যেটা হচ্ছে গ্রাম বাংলার 80 কিংবা 90-এর দশকে এই ভাইরগুলোর কিন্তু ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার করতো, কিন্তু এখন এই জিনিসগুলো উঠে গেছে। আর এই পাশে বাড়িগুলোর এই পাশে যদি দেখাই, এখানে হচ্ছে তাদের রান্নাঘর। এখানে রান্না করার জন্য কিছু জিনিসপত্র রেখে দেওয়া রয়েছে, খড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। আর বাড়ির ভেতরে উপরে হচ্ছে মানে যেটাকে জাংলা বা লাউয়ের মাচা বলে থাকে। এখানে যেহেতু চরাঞ্চলগুলোতে বড় কোনো বৃক্ষের দেখা মেলে না, সেই জন্য রোদের তাপ থেকে রক্ষা পাওয়া, সেই সাথে নিজের পরিবারের সবজি চাহিদা পূরণ করার জন্য তারা এভাবে লাউ, সিম বা অন্যান্য যে সবজি এগুলো চাষ করে থাকে। এখানে লাউ ধরে এসে আরেকটি লাউ হয়তো বা লাউয়ের বিছন দেওয়ার জন্য একটি লাউ বড় করে রেখেছে, যেটাকে লাউয়ের বশ বলে থাকে। আর একটু যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে তাদের পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের জন্য একটি টিউবওয়েল। আর টিউবওয়েলের পাশেই কিন্তু গাঁদা ফুলের গাছ, কতটা সুন্দর। চরের মানুষগুলো শত প্রতিকূলতার মধ্যে থাকলেও তারা কতটা সাদামাটা জীবনযাপন করে এবং কতটা রূপ ও বৈচিত্র্যময় তাদের জীবন। এখানে গাঁদা ফুল ফুটে রয়েছে। ভোরবেলা ফজর নামাজ শেষ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অধীনে যমুনা তীরবর্তী কোনো এক দুর্গম চরে যাওয়ার জন্য। এখন আমরা যমুনা সেতু পার হচ্ছি।
এখন গ্রীষ্মকাল আর তার জন্যই যমুনা নদী অনেকটাই শুকিয়ে গেছে। কাকা এগুলা কি সুতা নাকি? ওহ, দেন বাবা যান এগুলা কি সুতা নাকি কাকা? মানে কিসের সুতা এগুলা? শাড়ি বানাইবো, শাড়ি বানানোর সুতা? এটা যাবো টাঙ্গাইল। টাঙ্গাইল? হ্যাঁ। এই সুতাগুলো কি দিয়ে উৎপত্তি কি দিয়ে? তুলাই ঠিক আছে, তুলা থেকে? এটা কি আপনারা বানান নাকি? আমরা বানাই না বাবা, তাহলে? এটা কোম্পানি, মিল কোম্পানি আছে, আচ্ছা আচ্ছা, আমরা এই যে বয়েল করে দিই আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে শাড়ি বানানোর সুতা। তুলার সুতা। তুলা দেয় সুতা বানায়, বিদেশ থেকে আসে তুলা আর কি। এগুলো এখন কোথায় নিয়ে যাবেন? এটা যাবে টাঙ্গাইল, এর রং হবে আবার রং হবে। বাংলাদেশের মানে যতগুলো শাড়িরই আছে এর মধ্যে বিখ্যাত হলো টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি, আর এই সেই টাঙ্গাইলের শাড়ির সুতা এগুলা। এগুলো 80 সুতা। নিজেদের গবাদি পশুর দুধ নিয়ে বাজারে যাচ্ছে কৃষক, কারণ চরাঞ্চলের মানুষদের একমাত্র আবাদি ফসল এবং কি নিজেদের গবাদি পশুর দুধ বিক্রির যে অর্থ আসে সেই অর্থ দিয়ে চলে তাদের দৈনন্দিন জীবনের কর্মযজ্ঞ। যমুনা নদী বর্ষায় টইটুম্বর হয়ে গেলেও বর্তমানে নব্যতা হারিয়ে একেবারে শান্ত এবং নীরব। আজকে আমাদের গন্তব্য এনায়েতপুরের ইজারা পাড়াচর। যমুনার উত্তাল স্রোতের বুকে সভ্যতার কোলাহল থেকে বহু দূরে লুকিয়ে আছে এক টুকরো নীরব পৃথিবী, ইজারা পাড়াচর। এখানে নেই শহরের উঁচু অট্টালিকা, নেই ব্যস্ত সড়কের শব্দ, আছে শুধু নদীর ঢেউয়ের সুর, কাশফুলের দোল আর খোলা আকাশের নিচে মানুষের অবিরাম সংগ্রাম। ভোরের আলো পড়তেই চর জেগে ওঠে, কেউ ছুটে চলে মাছ ধরতে, আবার কেউ বা মাঠে যায় ভুট্টা আর তরমুজের খেতে। শিশুরা খালি পায়ে দৌড়ায় বালুর চরে। আমাদের নৌকা চলতে না চলতেই হঠাৎ করে ইঞ্জিনের সমস্যা দেখা দিল, আর তার জন্যই নদীর মাঝপথে একটি দ্বীপে আমাদের নৌকা দাঁড়িয়ে গেল। উপর দিকে উঠে দেখানোর চেষ্টা করব কি রয়েছে এই দ্বীপের উপরের অংশে। পুরো একদম বালুময় প্রান্তর, চোখ যত দূর যাচ্ছে পুরোটাই একদম সবুজ বিস্তীর্ণ। আর এই পাশে হচ্ছে যমুনা নদী। চরে যত দূর আমরা এগিয়ে যাচ্ছি, তবে এই চরগুলোতে বেশিরভাগ দেখা মিলছে যে সুন্দরবনের খুবই পরিচিত একটি গাছ, যেটা হচ্ছে ঝাউ গাছ বলে। ঝাউবনের সেই ঝাউ গাছ আপনারা দেখেন, এই হচ্ছে ঝাউ গাছ। একদম যমুনা থেকে উঠে আসা বাতাসে পুরো দমে দূর খাচ্ছে এই ঝাউ গাছগুলো। কতটা সুন্দর যে যার মানে বেশিরভাগ দেখা পাওয়া যায় সুন্দরবনে গেলে, আর সেই ঝাউ গাছ যমুনা নদীর এই পারে পুরো চোখ যত দূর যাচ্ছে। ওই যে ওই পাশে একটা নৌকা নিয়ে আসলাম, নৌকা দিয়ে পরে এদিকে আসলাম। এটা কি আপনার গরুর জন্য ঘাস নিতেছেন? আচ্ছা আচ্ছা, এটা কি মানে শুক গাছ না, একটা শুকনা শুকনা দেখা যাইতেছে। ওইটা কাইসার গাছ। এটা মনে হয় গরু সবচেয়ে ভালো খায় না? আপনার বাড়ি কোথায় তাহলে? ওই পারে নাকি? গরু কয়টা আছে আপনার? 3টা গরু। এই যে বয়স হয়ে গেছে এখনো যে কাজ করতেছেন কাকা, হ্যাঁ অভ্যাস, তাই না? গাভী কয়টা আছে? 2টা গাভী। দুধ কেমন আছে দৈনিক? আচ্ছা আচ্ছা, আপনার দেখে একটা জিনিস ভালো লাগলো কি, দেখেন এই বয়সে যে আপনি কাজ করতেছেন না, এখনো মুখের মধ্যে যে একটা হাসি, হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। যে মনের মধ্যে একটা সুখ, সুখ যে একটা জিনিস, মনের শান্তি, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে আছে। আসলে দেখেন কাকার বয়স মনে হয় 70-80 মতো হবো মনে হয় না?
তাই আপনার বয়স এখন কত হবে? 80 কিংবা 85 বছর বয়সেও তিনি কতটা সংগ্রামের মধ্য দিয়ে তার জীবনকে কাটিয়ে নিচ্ছে। দেখেন এখানে কাশিয়া ঘাসগুলো নিচে নিয়ে এই কাশিয়া ঘাসগুলো বোঝাই করে বস্তায় ভরে বাড়ির দিকে নিয়ে যাবে তার নিজের গবাদি পশুর জন্য। আসলে এক কথায় চঞ্চল মানুষগুলো সংগ্রামের মধ্য দিয়ে প্রতিদিন যুদ্ধের মধ্য দিয়ে এক প্রকার তাদের জীবনকে চালিয়ে নেয়। একজন কাকার দেখা পাচ্ছি আরও ভেতরে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? যে ভেতরে কাকা এইগুলো সাইডে আপনার ওই যে কি শিয়াল টিয়াল বা এগুলো কোনো কিছুই নাই, ভয় পান না? হ্যাঁ, শিয়াল বা অন্য আরো কোনো কিছু নাই? ওই কাকার বাড়ি আর আপনার বাড়ি তো পাশাপাশি, এক জায়গায়। আপনার গরু কয়টা? আমার গরু একটা গরু। একটা গরু যখন ঘাসের জন্য এই পারে, হ্যাঁ এক সালা নিল, এক সাল নিলে একদিন চলে যায় না? চলে যায়। তো সব মিলিয়ে আছেন কেমন? আল্লাহ খুব ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কি ভালো আছেন? ঘাস কাটার জন্য আসছেন? এটা কি কাষ্টের গাছ তো, তাই না? আসলে নদী তীরবর্তী এপারে চরগুলোতে গেলেই সংগ্রামী মানুষদের দেখা মিলে। তার মধ্যে ওইখানে একজন কাকা আর এখানে একজন কাকা, তারা নিজের গবাদি পশুর জন্য ঘাস কাটার জন্য এপারে আসছেন। হ্যাঁ, ঘাস কাটা নিয়ে ওই যে ডোঙ্গার হয়েছে প্রশান্ত। আসলে জীবনটা কাকা মানে সংগ্রামের মধ্যে দিয়ে পার করতে হয়েছে, তাই না? হ্যাঁ ঘাস কাটা শেষ আপনার? হ্যাঁ, এখন এটা তো হচ্ছে আজকের মতন আর এই গাছটা হচ্ছে ঝাউ গাছ না? এটা এটা যাই গাছ। সুন্দরবনে যে গাছের সবচেয়ে বেশি দেখা পাওয়া যায়, আর এটা এখন দেখা যায় যে ব্রহ্মপুত্র বা যমুনা নদীর তীরবর্তী সাইডগুলোতে। আগে জালদা নাই, তাই এখন জাল লাগা। আচ্ছা আচ্ছা। চোখ যতদূর যাচ্ছে কাশিয়া গাছ, তার পাশে হচ্ছে ঝাউ গাছ, আর উপর হচ্ছে গভীর জলরাশি যমুনা নদী। এক কথায় অসাধারণ। চরগুলোতে গেলে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। কষ্ট হয় অনেক, প্রচুর কষ্ট হয়, স্ট্রাগল করতে হয়, বাট চরে গেলে সেখানকার বাতাস, প্রকৃতি সব মিলে মনের মধ্যে একটা অনন্য শান্তি খুঁজে পাওয়া যায়। দেখেন কতটা সুন্দর লাগছে। এই পাশে যত দূর চোখ যাচ্ছে একদম নীল জলরাশি, আর এর পাশে হচ্ছে কাশিয়া এবং ঝাউ গাছ। আমাদের নৌকা ঠিক হয়ে গেছে, তার জন্য আবারও বেরিয়ে পড়লাম সেই দ্বীপ থেকে ইজারাপাড়া চরে যাওয়ার উদ্দেশ্যে। উপরে নীল আকাশ আর নিচে অথই জল, পানি একদম নীলাকৃতি। আসলে প্রকৃতি কতটা সুন্দর। সামনে দেখা যাচ্ছে মাঝিরা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে সেই জাল তুলে নিচ্ছে। প্রায় দীর্ঘ 2 ঘন্টারও বেশি যাত্রার পর আমরা ইজারাপাড়া চরের একদম কাছাকাছি চলে এসেছি। অবশেষে এটি হলো ইজারাপাড়া চরের খেয়াঘাট। এখানে এই জনপদে কয়েকজন কিশোররা তারা মাছ ধরছে নদী থেকে। আসলে কতই না সুন্দর লাগছে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্যময় এমন প্রকৃতি। নদীতে মাছ ধরা এভাবে দেখাই যায় না। আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর থানার অধীনে ইজারাপাড়া চরে, যার অবস্থান খরস্রোতা যমুনা নদীর এপারের দুর্গম এক চরে। আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের রূপ ও বৈচিত্র্য, সেই সাথে এই জনপদের মানুষদের জীবনচিত্র। একটি জিনিস যদি দেখাই, দেখেন চারপাশে যতদূর চোখ যাচ্ছে কাশিয়া এখানে জন্ম নিয়েছে, আর এপারে হচ্ছে কিছু ঝাউ গাছ। গ্রামের দুর্গম এক মেঠোপথ ধরে এগিয়ে চলছি বসত বাড়ির আরও ভেতরে প্রবেশ করার জন্য। চরের পথে যখন হাঁটছিলাম তখন দেখা মিলল একটি গরু, ছোট্ট একটি বাছুর হেঁটে যাচ্ছে তার বাড়ির দিকে। নৌকা থেকে নামার পর কয়েকজন মানুষের দেখা পেয়েছিলাম। তারপর যত হাঁটতে তারপর থেকে হাঁটতেছিলাম চরের পথে। এই রাস্তাটুকুর মাঝে কোনো মানুষের দেখা পেলাম না। অনেকক্ষণ পর দেখলাম একটি গরু হেঁটে চলছে তার বাড়ির পথে। তার পিছু পিছু আমরাও ছুটছি, কারণ
দুর্গম এই চরে আমরা বাড়িঘরের দেখা পেতে হলে এই গরুটাকেই অনুসরণ করতে হবে। গরুটাকে অনুসরণ করে আমরা যাচ্ছি চরের আরও গহীনে। দেখাবো যমুনার ভেতরের এই চরের মানুষ কিভাবে বসবাস করে তার চিত্র। দুর্গম এক চর ইজারাপাড়া। এতটাই দুর্গম চর যে ওপারের এনায়েতপুর ঘাট থেকে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগলো। নৌকাপথে আসতে আসতে শুনছিলাম এই চরের গল্প, কতটা দুর্গম চর আর কতটা কষ্ট করে বসবাস করছে এই মানুষগুলো। তাই তো নিজে দেখা আর আপনাদের দেখানোর কৌতূহল মাথায় নিয়ে এসেছি এই চরে। চরের এ বাড়ি ও বাড়ি ঘোরাঘুরি করে দেখব চরের মানুষেরা আসলে কিভাবে আছে এই দুর্গম জায়গায়। যান্ত্রিক জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, প্রকৃতি দেখার সময়ই হয় না আমাদের। যমুনার দুর্গম এই চরে প্রকৃতির রূপের মেলা বসেছে। এক পাশে বসতবাড়ি, তার পাশেই সুন্দর সরিষা ক্ষেত, হলুদ সরিষা ফুলে ভরে গেছে মাঠ। কতই না সুন্দর লাগছে সামনের এই দৃশ্য। মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দুর্গম এই চরে এসে বসতি গড়ি। জীবনের সমস্ত ক্লান্তি, দুঃখ, বেদনাকে ভুলে বসতি স্থাপন করি যমুনার পাড়ে। দুর্গম পথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চরের খুব কাছাকাছি। গহীন যমুনার চর, বসতি গড়েছে স্বপ্নবাজ কিছু মানুষ। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখাবো এই চরের মানুষের সকাল থেকে সন্ধ্যা কিভাবে অতিক্রম করে তারই চিত্র। সামনে যে বৃক্ষটি, এটি কি চিনতে পারছেন আপনারা? এই গাছটির নাম হলো ঝাউ গাছ। এই গাছের প্রজাতি মূলত সুন্দরবনে দেখা মিলে। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। যমুনার গহীনের এই চরেও দেখা মিলছে ঝাউ গাছের। বনের এক প্রজাতির গাছ দেখা মিলছে গহীন চরে। কত বড় হয়েছে গাছটি। পাশেই মানুষের বসতি, বসতির পাশাপাশি গড়ে উঠেছে সুন্দর এক বনের বৃক্ষ, যেটি এই চরের সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে, একই সাথে চরের রূপ বৈচিত্র্যকে করেছে দারুণ সমৃদ্ধ। মাছ ধরার দেশীয় সরঞ্জাম ভাইর। গহীন এই চরে প্রচুর পরিমাণ মাছ ধরার দেশীয় সরঞ্জাম ভাইর। এই ধরনের ভাইরের প্রচলন এখন গ্রাম বাংলায় খুব একটা দেখা মিলে না। গহীন চরের এই বাড়িঘরগুলোতে আয়ের উৎস হচ্ছে গবাদি পশু পালন আর কৃষিকাজ। প্রত্যেকটি পরিবারেই রয়েছে গবাদি পশু, তার ব্যতিক্রম নয় এই পরিবারটিও। গত বছর ভাঙনের কবলে পড়ে পরিবারটি অন্য একটি চর থেকে এসেছে এই চরে। দেখুন তার চিত্র বা তার অবকাঠামো দেখেই সেটি বোঝা যাচ্ছে। সনের তৈরি বাড়ি, অন্য একটি চর থেকে ভাঙন কবলিত হয়ে মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছে। নতুন চর হওয়ায় উপরে নেই বড় কোনো গাছের অস্তিত্ব। আমি যদি একটু কাছে থেকে দেখাই, এটি হচ্ছে এই বাড়ির উঠান। উঠানের ঠিক উপরেই সুন্দর একটি লাউয়ের মাচা, ছোট ছোট লাউ ঝুলছে এই মাচায়। তার একটু পাশেই রয়েছে টিউবওয়েল, তার উপরেও সুন্দর একটি মাচা। বাড়ির উঠান জুড়ে গবাদি পশু। এপাশে দেখলাম ছাগল, ভেড়া, আর ঠিক এই পাশটাতে হচ্ছে মুরগি। আর মুরগি রাখার জন্য এই যে একটি খুপি ঘর। চরের এই বসত বাড়িতে আপনার এনে মাথা বাইজে। আমরা প্রবেশ করছি এই বাড়ির রান্নাঘরে। একটু আগে যেটি বলছিলাম, পাশেই যমুনা নদী। নদীর বাতাস সবসময় এই বাড়িঘরগুলোতে এসে আঘাত হানে। তাই তো চারপাশে বেষ্টনী দেওয়া, যেন চুলার আগুন কোনোভাবেই নিভে না যায়। মাটির চুলা রান্না, আর এপাশে রান্না করার উপকরণ খড়ি। চারপাশের বেড়াগুলো সোন দ্বারা নির্মিত। এই চুলা থেকেই রান্না হয় এই পরিবারটির।
বাড়ির গোয়াল ঘর আর এপাশেই থাকার জায়গা, একটা চৌকি পাতা আর পাশে গবাদি পশু রাখার জায়গা, গরু এবং মানুষের সহ অবস্থান। অন্য অন্য চরগুলোর মতো এই চরও লক্ষণীয়। দারুণ একটি জিনিস দেখাই, সামনে অনেকগুলো বোতল, সারিবদ্ধভাবে বোতল রাখা। আমরা কৃষানির সাথে কথা বলে যেটি শুনতে পেলাম, এই বোতলগুলো হচ্ছে চিংড়ি ধরার ফাঁদ, মাছ মারার দেশীয় প্রযুক্তির এক যন্ত্র। আদি গ্রাম বাংলার বাঁশের তৈরি এই বাইরগুলো একটা সময় ব্যাপক প্রচলন ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। বর্ষা এলে এই চর হয়ে ওঠে অনিশ্চয়তার নাম। নদীর ভাঙনে এক রাতে হারিয়ে যেতে পারে বসত ভিটা, স্মৃতি আর স্বপ্ন। তবুও মানুষ থেমে থাকে না, ভাঙনের পর আবার গড়ে তোলে নতুন ঘর, নতুন আশা। এখানকার জীবন কষ্টের কিন্তু আত্মসম্মানে ভরা। বিদ্যুৎ নেই অনেক ঘরে, চিকিৎসা পৌঁছায় না সহজে, তবু আছে এক অদ্ভুত শান্তি, প্রকৃতির সাথে সহাবস্থানের শান্তি। সূর্য যখন অস্ত যায়, আকাশ রঙিন করে তোলে লাল কমলা রঙে, তখন ইজারা পাড়াচর যেন এক জীবন্ত চিত্রকর্ম। নদীর জলে প্রতিফলিত হয় শেষ আলোর রেখা, আর সেই আলোক রেখায় দেখা যায় সংগ্রামী মানুষের দৃঢ় মুখ। এই চর শুধু একটি ভূখণ্ড নয়, এটি টিকে থাকার গল্প। এটি নদীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার ইতিহাস। এটি বাংলাদেশের অদম্য মানুষের প্রতিচ্ছবি। যমুনার বুকে ইজারা পাড়া চর, দুর্গম কিন্তু হৃদয়ে খুব কাছের এক জীবনচিত্র। আর বাড়ির ভেতরে উপরে হচ্ছে মানে যেটাকে জাংলা বা লাউয়ের মাচা বলে থাকে। এখানে যেহেতু চরাঞ্চলগুলোতে বড় কোনো বৃক্ষের দেখা মেলে না, সেজন্য রোদের তাপ থেকে রক্ষা পাওয়া, সেই সাথে নিজের পরিবারের সবজি চাহিদা পূরণ করার জন্য তারা এভাবে লাউ, সিম বা অন্যান্য যে সবজি এগুলো চাষ করে থাকে। এখানে লাউ ধরে এসে আরেকটি লাউ হয়তো বা লাউয়ের বিছন দেওয়ার জন্য একটি লাউ বড় করে রেখেছে, যেটাকে লাউয়ের বশ বলে থাকে। আর একটু যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে তাদের পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের জন্য একটি টিউবওয়েল। আর টিউবওয়েলের পাশেই কিন্তু গাঁদা ফুলের গাছ, কতটা সুন্দর। চরের মানুষগুলো শত প্রতিকূলতার মধ্যে থাকলেও তারা কতটা সাদামাটা জীবনযাপন করে এবং কতটা রূপ বৈচিত্র্যময় তাদের জীবন। এখানে গাঁদা ফুল ফুটে রয়েছে। আধুনিক সভ্যতার যুগে এসেও গ্রামীণ চরাঞ্চলের মানুষরা এখনও কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়। এখনও ব্যবহার করে মাটির চুলো। গহীন চরে সুখের জীবন। দূর থেকে ভেসে আসছে মুরগির বাচ্চার শব্দ। ঘরের ভেতর মুরগি ধরা, সাথে অনেকগুলো বাচ্চা। ছোট ছোট বাচ্চার শব্দে কানে এক সুন্দর অনুভূতি দিচ্ছে। আর পাশেই গবাদি পশু শুয়ে ঘাস খাচ্ছে ভর দুপুরবেলা। চরের মানুষগুলো এখন অত্যন্ত ব্যস্ত মাঠের কাজে, তাই তো বাড়ি ঘরে মানুষের খুব একটা দেখা মিলছে না। কিন্তু যেটি দেখা মিলছে তা হলো অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। চরের এক একটা বাড়ি যেন এক একটি রূপকথার গল্প। সবুজের মাঝে সুন্দর বসতি, এক পাশে নদী আর অন্য পাশে সবুজের প্রান্তর, তার পাশেই সুন্দর এক বাড়ি। আমি যদি এই বাড়ির পেছনের দৃশ্যটি দেখাই, দিগন্ত জোড়া মাঠ, সবুজ ফসলে ভরে আছে মাঠ। তার ঠিক পাশেই স্বপ্নের বসতি। স্বপ্নের এই বসতিগুলোতে আছে নানা দুর্ভোগ, নানা কষ্ট, তবু দিন শেষে চরের মানুষেরা অত্যন্ত সুখী।
আল হাসান। সাকিব, তুমি কি স্কুলে যাও? স্কুল হেনে ওয়ার নাই আসবো এখনো স্কুল হয় নাই? না, স্কুলে যাও না কখনো? ওই চাঁদপুর ভর্তি করে দিছে যাই, মাঝে মাঝে যাও। এখন কেউ জানা আমিও যাইনি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ো। হ্যাঁ। সুখের পেছনে রয়েছে এক নির্মম গল্প। মানুষের ন্যূনতম চাহিদাগুলো নেই চোরের এই বাড়ি ঘরে। শিক্ষা ব্যবস্থা দুর্গম, এই চরে নেই শিক্ষার কোনো ব্যবস্থা। ছোট্ট বাচ্চাটি ওপারের চাঁদপুরে যায় স্কুলে, কিন্তু এই চর থেকে এখন আর কেউ স্কুলে যায় না। চর থেকে যে নৌকাটি ছেড়ে যায় স্কুলের পথে, সেটিও বন্ধ। তাই তো সাকিব যায় না স্কুলে। এই বিশাল জনগোষ্ঠীর মানুষকে শিক্ষা থেকে দূরে রেখে আমরা আসলে কতটুকু সভ্য হতে পারবো, এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। যদি কোনো কর্তৃপক্ষের চোখে পড়ে, অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাববেন, কারণ এই বিষয়টি অত্যন্ত ভাবনার। ঝাউ গাছের ডালে বাঁধা গবাদি পশু গরু। একটু আগে যেটি দেখাচ্ছিলাম, এই চরটিতে রয়েছে ঝাউ গাছ। বড় এই ঝাউ গাছের ডালে বাঁধা গবাদি পশু। এই চরের প্রতিটা বাড়িতেই রয়েছে গরু। গরু এবং কৃষিকাজ, এই দুয়ে মিলে এই চরের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই বাড়িতে এসেও সেরকম একটি চিত্র চোখে পড়ল, তবে সব থেকে ব্যতিক্রম ঝাউ গাছে গরু বাঁধা। এটি আজ পর্যন্ত আমি কখনোই দেখিনি, হয়তো আপনিও কখনো দেখেননি। দুর্গম এই চরে ঝাউ গাছের দেখা পাবো, তাও এত বড় বড়, এটি আসলে অকল্পনীয়। না না, আমরা বসবো না। না না না, ভালো আছেন তো এমনি? না, ইনশাআল্লাহ ভালো। চেয়ার বসেন তো। চরগুলোতে গেলেই দেখা মিলে ৮০ কিংবা ৯০ দশকে গ্রামীণ জনপদের অর্থাৎ গ্রামীণ চিত্রের প্রতিচ্ছবি। আহ, কতই না সুন্দর। আমরা এসেছি হালিম ভাইয়ের বাড়ি। আব্দুল হালিম সরকারের বাড়ি। চরের মাঝখানে এক ছোট্ট বসতি। ভাইও কি নদী ভাঙনের শিকার হয়ে এখানে আসছেন? জি। কোথায় ছিল আপনার বাড়ি আগে? আমরা ইনকার জন্মস্থানে জায়গা খালি বাসছি খালি আমরা। এখানে জন্মগ্রহণ জি। করছেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চরে। হ্যাঁ, চরে আমরা বসতবাড়ি করছি। কতগুলা ভাঙা দিছেন এখন পর্যন্ত? তাও 20-30 ভাঙা দিছিলাম আমরা। 20-30 ভাঙা। জি। আপনার বয়স কেমন হবে? বয়স 60 হবে। হালিম ভাইয়ের মুখে শুনছিলাম সে 20 থেকে 30 ভাঙা দিয়েছে তার বাড়ি ঘর। জন্ম থেকে এ পর্যন্ত ভাঙন আর গড়নের মাঝেই তার জীবন অতিবাহিত হয়েছে। জি। এখন এসে বসতি গড়েছে এই চরে, যেখানে তার পূর্বপুরুষ ছিল। জি। আমরা এমনই চরে এসেছি যে চরে নেই কোনো শিক্ষার আলো। জি। হালিম ভাই, ঠিক আছে। চরে কি কোনো স্কুল আছে? না, স্কুল নাই, কোনোই নাই, আমাদের প্রতিষ্ঠান নাই সরকারি। কিভাবে আসলে আপনাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে? এখন দিল্লি যদি কেউ যদি সরকারি যদি গভর্নমেন্টে যদি দেয়, তাহলে আমরা পামু, তাহলে আমরা ইয়ার ছেলেপেলে মানুষ হবো, উন্নয়ন হবো, হয়তো ভবিষ্যৎ আল্লাহ করলে আমরা একটা। এখন তো কোনো স্কুল নাই। না, এখন কিছুই নাই। তাহলে এখন তারা কিভাবে পড়াশোনা করে? কোনো উপায় আছে? জায়গা জায়গায় আমরা বিভিন্ন জায়গায় এখন আমরা নেই, কিভাবে আনি নেই, আমার জায়গা বাসা নাই, এই অবস্থা চলছে আর কি। কোনো রকম টিকে আছে? হ্যাঁ, ঠিক আছে। আমরা এক পাশ হচ্ছে গবাদি পশু রাখার জায়গা, আরেকটা জিনিস যদি দেখাই, দেখেন এটা হচ্ছে মানে গরুর নিজেদের গবাদি পশুর মুখের ঠোঙা যেটাকে বলে, মানে বন্ধে নিয়ে যাওয়ার সময় বা মাঠে নিয়ে যাওয়ার সময় যেন অন্য কোনো ক্ষেতের ঘাস না খেয়ে ফেলে, সেজন্য এটা দেওয়া হয়। আর এই পাশেই হচ্ছে নিজেদের থাকার জায়গা তাদের, অর্থাৎ সহাবস্থান যেটাকে বলে। কতটা সাদামাটা জীবনযাপন করে তারা। চারপাশে বেড়াগুলো হচ্ছে সন বা কাশ্যে, আর উপরের চালটা হচ্ছে টিনের। প্রায় সারাদিন আমরা অবস্থান করেছিলাম ইজারাপাড়া চরে। এখন আমাদের বিদায় নেওয়ার পালা, কারণ এখন গোধূলি বেলা, আর কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে। অন্ধকার নেমে আসার আগে আমাদের পৌঁছাতে হবে এনায়েতপুরের খেয়াঘাটে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।